গতকালকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। এই বৈঠকের পরপরই তিনি দিল্লিতে উড়াল দিয়েছেন। অর্থাৎ এই বৈঠকের যে ফলাফল কিংবা এই বৈঠক যে সকল বার্তা দিচ্ছে সেই বার্তার পরিপ্রেক্ষিতে দিল্লি কী সিদ্ধান্ত দিচ্ছে সেটা সরাসরি জানতে তিনি চলে গেছেন দিল্লিতে। তার মানে ব্যাপারটা খুব স্পষ্ট যে ভারত বাংলাদেশ দর কষাকষি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। আদতে আমরা কিন্তু কিছুই জানি না প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর আলোচনায় কি হয়েছে, কারণ ত্রিবেদী নিজেও বলেননি, আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল যেভাবে বলার চেষ্টা করেছেন সাংবাদিকদের সামনে, সেই কথাটাকে আমার কাছে সত্য কথা মনে হয়নি, গ্রহণযোগ্য মনে হয়নি, গ্রহণযোগ্য ব্যাখ্যাও মনে হয়নি। কারণ তিনি এক পেশে কথা বলেছেন, নিরপেক্ষ অবস্থান থেকে কি হয়েছে, আমরা কতটুকু চেয়েছি, তারা কতটুকু দিতে চেয়েছে, তারা কি শর্ত দিয়েছে, কোনো খোলামেলা ইনফরমেশন তিনি দেননি। বরং একপাক্ষিক কথা বলেছেন, আমরা ভারতকে বলেছি এটা করতে হবে, আমরা ভারতকে বলেছি ওটা করতে হবে। যেন তার সুরে অনেকটা মনে হয়েছে যে বাংলাদেশ ভারতকে নির্দেশ দিচ্ছে তুমি এটা করো ওটা করো, এবং সেই নির্দেশ ভারত ফলো করবে। যদি আমি কূটনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক সংলাপ ব্যবহারে এরকম অ্যাটিটিউডই দেখায়, তাহলে নিশ্চিত করেই বলা যায় যে এই সমস্যার সমাধান হবে না, সমস্যা আরও জটিল আকার ধারণ করবে। চলুন একটু জেনে দেখি দীনেশ ত্রিবেদী কেন দিল্লিতে ছুটে গেলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, দীনেশ ত্রিবেদীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর যখন সাক্ষাৎ হলো, সেই একই দিনে ভারতের এর প্রধান পরাগ জৈন তিনি মিটিং করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে, এবং দীনেশ ত্রিবেদী একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করলেন। এগুলো কি ইঙ্গিত দেয়? এগুলো ইঙ্গিত দেয় যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যে ইস্যুগুলো মুখ্য, সেই ইস্যুগুলো আদতে কিছুই না, কোনো ইস্যু নেই, সমস্ত ইস্যু আলোচনার বাইরে চলে গেছে। ইস্যু এখন ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে শেখ হাসিনা ইস্যু। শেখ হাসিনার ব্যাপারে ভারত কি করবে, শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশ কি বলতে চায়। দীনেশ ত্রিবেদীর এই ব্যাপারটা নিয়ে গণমাধ্যম খবর দিচ্ছে, সারা বাংলার সব গণমাধ্যম এই খবরটা করেনি। সারা বাংলার শিরোনামটা দেখে নিন। তারা বলছে, ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ভারতের উদ্দেশ্যে দীনেশ ত্রিবেদী। গত 24 ঘন্টায় ঢাকায় 3টি বৈঠক শেষে সোমবার নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন দীনেশ ত্রিবেদী। দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠকগুলোকে পারস্পরিক আলোচনার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দীনেশ ত্রিবেদী। কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই সূত্রটি আরও উল্লেখ করে, এই সফরটি ছিল পূর্ব পরিকল্পিত। অর্থাৎ দিল্লি সফর যে তিনি করছেন, দিল্লিতে উড়ে যাচ্ছেন বাংলাদেশে মিটিং শেষে, এটা পূর্ব পরিকল্পিত ছিল। তার মানে হচ্ছে যে আগে থেকেই প্ল্যান ছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি দিল্লিতে চলে যাবেন এখানকার বার্তা ওখানে দিতে। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় দীনেশ ত্রিবেদী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দেন এবং বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী মনোভাব নিয়ে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের সঙ্গে বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে, এইগুলো সবই আসলে সরকারের সরবরাহ করা প্রেস রিলিজের ভাষ্য। এটা গণমাধ্যমের ভাষ্য না, গণমাধ্যমের ইনকোয়ারি করার ভাষ্যও না। আমাদের গণমাধ্যমগুলো কেন যেন এরকম হয়ে গেছে যে প্রেস বিজ্ঞপ্তি আসবে, প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে মেইলে ছবি আসবে, প্রেস বিজ্ঞপ্তি হুবহু তারা প্রকাশ করে দেবে, ছবি প্রকাশ করে দেবে, ওটাই খবর।
আমাদের গণমাধ্যমের খুব কম মানে অ্যাকশন দেখি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করার ব্যাপারে। তাদের সোর্স এতটাই দুর্বল হয়ে গেছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর যে বৈঠক হচ্ছে, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হচ্ছে, কিংবা রয়ের প্রধানের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকের অন্দরমহলে কি কথা হচ্ছে তার একটি বাক্য, একটি শব্দও তারা উদ্ধার করতে পারছে না। এটাকে মানে আসলে ওই প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সংবাদ ছাপানো, এটাকে সাংবাদিকতা বলা যায় না। আমাদের সাংবাদিকতা অনেকটা এরকম হয়ে গেছে, আমি সংবাদের কাছে যাব না, সংবাদ আমার কাছে আসবে, তারপরে আমার যেহেতু একটা মানে প্ল্যাটফর্ম আছে সেটা আমি প্রকাশ করব। এটা কিন্তু মানে রিয়েল জার্নালিজম না। বিশ্ব গণমাধ্যম এভাবে কাজ করে না। তারা ভেতরের খবর জানতে পারে। হয়তোবা আমরা দেখতে পাবো যে দূর দেশে যুক্তরাজ্যে বসবাস করছেন আল জাজিরার একজন সাংবাদিক, তিনি বাংলাদেশের অভ্যন্তরের কোনো একটা বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিবেন, সেই পোস্টটা নিয়ে আমাদের গণমাধ্যম নিউজ করা শুরু করবে এবং পরবর্তীতে দেখা যাবে যে তার ওই পোস্টটা মানে সত্য হয়ে গেল। হয়তো একটু অমিল থাকতে পারে, কিন্তু ঘটনাটা সত্য হয়ে গেল। যেমন মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুটা আমরা সাম্প্রতিক ইস্যু হিসেবে দেখতে পারে। ভেতরের তথ্য তারা বের করতে পারছে না কেন? নাকি ভেতরের তথ্য তারা বের করতে পারছে কিন্তু প্রকাশ করতে ভয় পাচ্ছে, তাই কি? আমরা সাধারণ জনগণ, আমরা তো জানতে আগ্রহী যে বাংলাদেশ ভারত এই বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে, সেই টানাপোড়েন কি বাড়ছে নাকি কমছে? কোন পক্ষ কি প্রস্তাব দিচ্ছে? এগুলো তো খুব সিম্পল ব্যাপার। কোন পক্ষ কি প্রস্তাব দিচ্ছে, বাংলাদেশ কি প্রস্তাব দিচ্ছে, ভারতের কাছে বাংলাদেশ কি চায়? পররাষ্ট্রমন্ত্রী যেমন বলছেন যে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিক্সের সম্মেলনে ডাকেনি, তারা বিমস্টেকের চেয়ারম্যানকে ডেকেছে। তো সেখানে বিনয়ের সঙ্গে প্রশ্ন কেন গণমাধ্যম করতে পারছে না তাকে, যে বিমস্টেকের চেয়ারম্যান কি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান না? যদি ভারত মনে করে যে বিমস্টেক তো আরও একটা মানে অনেকগুলো দেশ নিয়ে একটা প্ল্যাটফর্ম, তো সেই প্ল্যাটফর্মের প্রধান যিনি, তার সম্মান তো আরও উপরে, তো আরও উপরের সম্মানজনক জায়গা চেয়ারকে মেনশন করে ভারত যদি তাকে মানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে না বিমস্টেকের চেয়ারম্যানকে ইনভাইট করে, তাহলে সমস্যাটা কোথায়? আমি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবেই সেখানে উপস্থিত হব, বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আমি ব্রিক্সের সম্মেলনে কথা বলবো কিংবা উপস্থিত হব, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমি বৈঠক করব। এই কূটনৈতিক সম্পর্ক তৈরি করা যায় না? যায় তো এই কূটনৈতিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এত অনীহা কেন? এইরকম লাগাম ছাড়া বক্তব্যের এত মানে বাগাড়ম্বর কেন? বুঝতে পারছি না। এই বাগাড়ম্বর কি এটা যে আমরা যে কোনো মূল্যে আসলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাই? ব্যাপারটা কি তাই? আমরা তো অন্য দেশের ক্ষেত্রে এরকম পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরকম আগ্রাসী কথাবার্তা শুনি না, আমরা তো পাকিস্তানের ক্ষেত্রে শুনি না, আমরা তো আমেরিকার ক্ষেত্রে শুনি না। তাহলে ভারতের ব্যাপারে এত আগ্রাসী কথা কেন? আর আগ্রাসী কথার কারণ যদি হয় একমাত্র শেখ হাসিনা, তাহলে আমরা মনে হয় ভুল পথে আছি। কারণ পৃথিবীর সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সমঝোতা ছাড়া কোনো সংকটের সমাধান হয় না। আপনি যদি একগুঁয়ে হয়ে বসে থাকেন, আপনার প্রতিপক্ষ যদি একগুঁয়ে হয়ে বসে থাকে, কেউ যদি এক স্টেপ আগাতে দ্বিধাগ্রস্ত হয়, নিজের জায়গাতেই অবস্থান করে, তাহলে তো মিলন সম্ভব না, তাহলে তো বন্ধুত্ব সম্ভব না, তাহলে তো যৌথ কোনো উদ্যোগ সম্ভব না। কূটনৈতিকভাবে এই সমাধানও তো করা যায়। সম্পর্ক অসাধারণ সম্পর্ক করে, বন্ধুত্ব করেও তো শেখ হাসিনার ব্যাপারে ভারতকে কনভিন্স করা যায়। আর শেখ হাসিনার ব্যাপারে ভারতকে কনভিন্স করতেই বা হবে কেন? শেখ হাসিনা যখন নিজেই ফিরতে চাইছেন, বরং তো আরও খুশি হওয়ার কথা, ভারতকে বলার কথা যে আমরা প্রত্যর্পণ চেয়ে আসছি, ঠিক আছে, উনি যখন নিজেই দেশে ফিরতে চাচ্ছেন তখন আপনারাও সহযোগিতা করেন, আমরাও ট্রাভেল পাস দিয়ে সহযোগিতা করব, উনি দেশে আসুন, তারপরে ওনাকে আমরা বিচারের আওতায় আনব। সিম্পল ইকুয়েশন, সিম্পল কূটনীতি। আমরা বুঝতে পারি না যে আসলে কি হচ্ছে। আর ভেতরের কথাগুলো আমরা বের করে আনতে কিংবা বের করে আনার পরে সেগুলো প্রকাশ করতে গণমাধ্যম এত ভয় পাচ্ছি কেন? ভয়টা কোথায়? আমাদের সমস্ত আলোচনা কিংবা সমস্ত কথাবার্তা তো দেশের স্বার্থেই হওয়া উচিত। কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী তাদের স্বার্থে না, শেখ হাসিনার স্বার্থে না, কিংবা বিএনপির স্বার্থে না, আওয়ামী লীগের স্বার্থে না, দেশের স্বার্থে।
দেশের স্বার্থে এই উন্মুক্ত আলোচনা হওয়ার সমস্যাটা কোথায়? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।